আপনাদের পড়ে শোনাচ্ছিলাম অস্কার ওয়াইল্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। উপন্যাসটির আজ ৭ম পর্ব, একাদশ পরিচ্ছেদ। তারপরে দীর্ঘ কয়েকটি বছর বইটির প্রভাব থেকে ডোরিয়ান গ্রে নিজেকে মুক্ত করতে পারেননি। নিজেকে মুক্ত করতে চাননি বললেই হয়তো কথাটা ঠিক বলা হবে। বইটির প্রথম সংস্করণের বড় বড় প্রায় ৯টি কাগজের মোড়াই কপি তিনি প্যারিস থেকে আনলেন। বিভিন্ন রঙের কভার দিয়ে সেগুলিকে বাঁধালেন। যেসব কামনা বাসনার হাতে নিজেকে তিনি বন্দি করে ফেলেছিলেন, বিভিন্ন ঋতুতে তাদেরই খুশি করার জন্যে তার এই প্রচেষ্টা তাকে বেশ কিছুদিন একেবারে মশগুল করে রেখেছিল। প্যারিসের অধিবাসী সেই নায়কের রোমান্টিক এবং বৈজ্ঞানিক ভাবধারার মধ্যে তিনি তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। সত্যি কথা বলতে কি, তার জন্মের অনেক আগে থাকতেই তারই জীবনের কাহিনী নিয়ে কে যেন উপন্যাসটি রচনা করে গিয়েছেন। উপন্যাসের সেই অদ্ভুত নায়কের চেয়ে একদিক থেকে তিনি বেশি ভাগ্যবান। আয়না, পালিশ করা চকচকে ধাতব জিনিস অথবা শান্ত পরিষ্কার জল, খুব অল্প বয়স থেকেই ওই নায়কের মনে কেমন একটা অদ্ভুত ভীতির সৃষ্টি করেছিল। তার দেহের সৌন্দর্য হঠাৎ নষ্ট হয়ে যাওয়াটাই এই ভীতির কারণ। কিন্তু এসব দিক থেকে ডোরিয়ান নির্ভয়। বইটার শেষ দিকের অংশটা তিনি একটা নির্দয় আনন্দের সঙ্গে পড়তেন। সম্ভবত প্রতিটি আনন্দে আর আমোদ প্রমোদের মধ্যেই কিছু না কিছু নির্মমতা রয়েছে। অথচ কিছুটা আতিশয্য থাকা সত্ত্বেও এই অংশটিই সত্যিকার বড় করুণ। এইখানেই নায়ক একটি অবশ্যম্ভাবী বস্তুর সত্যের সামনাসামনি এসে পড়েছেন। সেই সত্যটি হচ্ছে সৌন্দর্যের মৃত্যু। বিশ্বের সকলেই যে বস্তুটিকে সবচেয়ে মূল্যবান বলে মনে করে, সেই বস্তুটি তিনি যে দিনে দিনে হারিয়ে ফেলছেন, এই নিষ্ঠুর সত্যটা নায়ককে নৈরাশ্যের অন্ধকারে দিশেহারা করে তুলেছে। কারণ যে অপরূপ সৌন্দর্য বেসিল হলওয়ার্ড এবং অনেক মানুষকেই মুগ্ধ করেছিল, সেই সৌন্দর্য তার অটুট ছিল। কুৎসাই বলুন অথবা ফিসফিসানি বলুন, লন্ডন শহরে ক্লাবে বারে তাকে নিয়ে যারা দিন-রাত মুখরোচক আলোচনা করত, তার সঙ্গে দেখা হওয়া মাত্র সেই সব মানুষরা সব ভুলে যেত। তারা ভাবতেই পারত না যে এমন একটি অপরূপ মানুষ কোনোরকম নিন্দনীয় কাজে যেতে পারেন। তার চেহারা দেখলে মনে হতো তিনি একটা নিষ্পাপ কুসুম ছাড়া আর কিছু নন। কালিমার কোনো ছাপই তার মুখের ওপরে পড়েনি, বরং একটা পবিত্রতার ছায়া তার মুখটিকে স্নিগ্ধ করে রেখেছিল। সেই দেখেই কুৎসা রটনাকারীরা লজ্জিত হতো। কেমন করে ওইরকম অপরূপ চেহারার একটি যুবক পৃথিবীর হাজার ক্লেদাক্ত পরিবেশ থেকে মুক্ত থাকতে পারে, এ কথা ভেবেই তারা অবাক হয়ে যেত। মাঝে মাঝে অনেক দিন ধরে শহর থেকে টানা তিনি অনুপস্থিত থাকতেন। কোথায় যেতেন, কি করতেন, সে বিষয়ে কেউ কিছু জানত না। ওই নিয়ে নানান লোকে নানান গুজব ছড়াতো, বিশেষ করে তার বন্ধু আর বান্ধবীরা। তারপর হঠাৎ একদিন তিনি ফিরে আসতেন, প্রায় নিঃশব্দে ওপরে উঠে দরজার চাবি খুলতেন। তারপরে একটা আয়না নিয়ে তিনি বেসিলের আঁকা সেই প্রতিকৃতিটার সামনে গিয়ে দাঁড়াতেন। প্রতিকৃতিটির মুখের ওপরে পাপের যে ক্লেদাক্ত চিহ্নগুলি ফুটে উঠেছে, একবার তিনি সেইগুলির দিকে তাকিয়ে দেখতেন। একবার দেখতেন আয়নার মধ্যে প্রতিফলিত নিষ্পাপ সুন্দর তার নিজের মুখটাকে। দেখে হাসতেন। দুটির মধ্যে তীব্র পার্থক্য তার আনন্দ বাড়িয়ে দিত। ক্রমশ তিনি যেমন নিজের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়লেন, তেমনি আগ্রহী হলেন নিজের আত্মার অধঃপতনে। পাপের এবং বয়সের যে ছাপগুলি প্রতিকৃতিটির কুঞ্জিত কপালের ওপরে বিভৎস হয়ে ফুটে উঠেছিল, বিকৃত করেছিল মুখের আদলটিকে, সেইগুলি তিনি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। দেখে মাঝে মাঝে একটা পাশবিক আনন্দে তার মন নেচে উঠত। ছবিটির খসখসে মোটা হাতের পাশে নিজের পরিচ্ছন্ন হাত রেখে তিনি হাসতেন। সেই বিকৃত দেহ এবং বিবশ অঙ্গপ্রত্যঙ্গ দেখে বিদ্রূপ করতেন তিনি। রাতে মাঝে মাঝে তার ঘরে সুন্দর বিছানায় যখন তিনি একা শুয়ে থাকতেন, অথবা ডকের পাশে নোংরা ছোট বস্তির ঘরে নিজের নাম ভাঙিয়ে এবং গোপনে যখন তিনি রাত্রিবাস করতেন, প্রায়ই বেশ্যালয়ে যাওয়াটা তখন তার কেমন একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল। তখন মাঝে মাঝে আত্মার অধঃপতনে তার কেমন যেন একটা দুঃখ হতো। এই দুঃখ তার একান্ত ব্যক্তিগত বলেই তা এত তিক্ত। কিন্তু এরকম চিন্তাও তার মনে খুব একটা বেশি আসতো না। বেসিলের বাগানে বসে লর্ড হেনরি তার জীবনের যে কৌতূহল জাগিয়ে তুলেছিলেন, সেই কৌতূহলই তার বাড়তে লাগল।
আর সেই কৌতূহল যত তার মিটতে লাগল, ততই তিনি খুশি হতে লাগলেন। যতই তিনি জানতে লাগলেন, ততই তা জানার আগ্রহ বাড়তে লাগল। সেই বাসনার পূর্তির সঙ্গে সঙ্গে নতুন বাসনা দাউ দাউ করে জ্বলতে লাগল। কিন্তু তবু সত্যি কথা বলতে কি, সামাজিক সম্পর্ক বজায় রাখার দিক থেকে তিনি মোটেই উদাসীন ছিলেন না। শীতকালে মাসে ২ বার কি ১ বার এবং বুধবার সন্ধ্যার সময় বাড়িতে তার গানের জলসা বসত। সেই জলসায় কেবল বিদগ্ধ মানুষদেরই তিনি আপ্যায়িত করতেন না, সে যুগের বিখ্যাত এবং লব্ধপ্রতিষ্ঠ সঙ্গীতকারদেরও নিমন্ত্রণ জানাতেন। তারা তাদের সঙ্গীতে শ্রোতবর্ণকে মুগ্ধ করতেন। মাঝে মাঝে তিনি ছোট ছোট ভোজ দিতেন। এই কাজে লর্ড হেনরি অবশ্য সবসময় তাকে সাহায্য করতেন। এখানেও সেই একই ব্যাপার। নিমন্ত্রিত থেকে শুরু করে খাবার টেবিল, ঘর সাজানো এবং খাদ্যের তালিকা প্রস্তুতিতে তিনি যথেষ্ট সুরুচি এবং শিল্পকলার পরিচয় দিতেন। সেই নিমন্ত্রিতদের মধ্যে এমন অনেকেই ছিলেন, বিশেষ করে যুবক সম্প্রদায়, তার মধ্যে ইটন অথবা অক্সফোর্ডের আভিজাত্য খুঁজে পেতেন। এবং একথা বললে অযৌক্তিক হবে না যে জীবনটাই তার কাছে ছিল প্রথম এবং শ্রেষ্ঠ সকল কলার শ্রেষ্ঠ কলা। অন্য সমস্ত কলা সেই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার প্রস্তুতি মাত্র। সত্যিকার আজগুবি জিনিস ফ্যাশনের মাধ্যমেই সর্বজনীন হয়ে দাঁড়ায়। আধুনিক সৌন্দর্যকে জোর করে জাহির করাকেই বলা হয় বাবুগিরি। এই দুটি জিনিসই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। তার পোশাকের গঠন এবং পোশাক পরার রীতিটি তখনকার মেফেয়ার বল এবং পল মল ক্লাবের যুবক সম্প্রদায়ের মনে বিপুল আলোড়ন সৃষ্টি করেছিল। তারা সবাই তার পোশাক পরিচ্ছদ, চলন বলন এসব অনুকরণ করার ব্যর্থ চেষ্টায় হন্যে হয়ে ঘুরে বেড়াত। জনসাধারণের দেওয়া এই সম্মান তিনি গ্রহণ করেছিলেন। লন্ডনের বিভিন্ন ক্লাবে তিনি যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন, এই ভেবে তিনি বেশ আনন্দ পেতেন। জীবনের সম্বন্ধে তিনি কিছু নতুন দিগন্তের সন্ধান দিয়েছিলেন, প্রচার করেছিলেন কিছু নতুন নীতি, এবং এদেরই মাধ্যমে পূর্ণ সম্ভোগের প্রয়োজনে কি করে প্রবৃত্তিগুলিকে আধ্যাত্মিকতার পথে পরিচালিত করা যায়, সে পথও বাতলে দেওয়ার চেষ্টা তিনি করেছিলেন। প্রায় এবং ন্যায়তভাবেই প্রবৃত্তির পূজাকে মানুষ প্রশ্রয় দেয়নি, কারণ ভোগ লালসা মানুষকে তার দাসে পরিণত করে, খর্ব করে তার ব্যক্তিত্বকে। এরই জন্য তার উপরে মানুষের একটা ভীতি জন্মেছে। তাছাড়া তারা মনে করে অবৈধ সামাজিক জীবনযাপনের পথে এই ভোগ লালসা বিপজ্জনক, একটা অন্তরায় সৃষ্টি করে। কিন্তু ডোরিয়ানের মতে প্রবৃত্তির আসল রূপ আর চরিত্র বলতে ঠিক কী বোঝায় তা অনেকেই জানে না। অভুক্ত রেখে পৃথিবী মানুষকে তার দাস করতে চায় বলেই সে চিরকাল বন্য পশুই রয়ে গেল। তার মানে আধ্যাত্মিক জ্ঞানের আলো না জ্বালিয়ে সৌন্দর্য উপভোগ করাটাই যে মানুষের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা হওয়া উচিত, এই শিক্ষা না দিয়ে পৃথিবী তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করতে চায় বলেই না তার পাশবিক প্রবৃত্তিটা এত প্রবল হয়ে উঠেছে। মানুষের ইতিহাস আলোচনা করে তিনি ক্ষতির অনুভূতিতে ক্ষুব্ধ হয়েছেন। কত অর্থহীন ক্ষুদ্র উদ্দেশ্যে সাধনের জন্যে কত বড় জিনিসই না মানুষকে পরিত্যাগ করতে হয়েছে। ইচ্ছা করে মানুষ উন্মাদের মতো অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক নির্যাতন করেছে নিজেকে। তাদের মধ্যে সুস্থ কোনো জীবনবোধ অথবা বোধ নেই যেসব কাজ করলে তার অধঃপতন ঘটতে পারে বলে সে মনে করে। তার চেয়ে অনেক বড় অধঃপতনকে সে মনে নিয়েছে জীবনের এই নেতিবাচক উপলব্ধিতে। যে অজ্ঞতাকে সে এড়াতে চেয়েছে, জীবনের বিরাট ভাঁওতাকে পাকে প্রকারে তাকে সেই অজ্ঞতার কূপে লিপ্ত করেছে। যারা ঘরে থাকতে চায়, প্রকৃতি তাদের পাঠিয়েছে মরুভূমিতে। সেইখানে তারা বন্য ভক্তদের সঙ্গে বাস করেছে। আবার সঙ্গীর অভাব পূর্ণ করার জন্য ঋষির কাছে পাঠিয়ে দিয়েছে বন্য প্রাণীদের। একে প্রকৃতির এক নির্মম পরিহাস ছাড়া আর কী বলা যায়? হ্যাঁ, পূর্ণ উপভোগের জন্যে লর্ড হেনরিও সেই রকমই আশা করেন। জীবনটাকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সেই নির্মম অশোভনীয় কৃচ্ছ সাধনা আধুনিক যুগে যে আবার মানুষের সমাজে কায়েমি হয়ে বসেছে, তাকে নির্বাসনে পাঠাতে হবে। বোধের দিক থেকে, যুক্তিবাদের দিক থেকে এর প্রয়োজনীয়তা কিছুটা স্বীকৃতি পেলেও এমন কোনো নীতি মানুষের থাকা উচিত নয় যা তার স্বাভাবিক কামনাকে ধ্বংস করে দিতে পারে। জীবনের উদ্দেশ্যই হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয়। সেই সঞ্চয়ের ফল ভালো কি মন্দ তা যাচাই করা নয়। কৃচ্ছ সাধন মানুষের প্রবৃত্তিগুলিকে বিনষ্ট করে বলেই, অথবা ব্যভিচার মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলিকে ভোঁতা করে দেয় বলেই ওই দুটি জিনিসকেই মানুষের সর্বতোভাবে পরিত্যাগ করা উচিত। জীবন নশ্বর, মহাকালের একটি মুহূর্ত। সত্যিকার সুস্থ জীবনবোধের নীতি হবে এই সহজ কথাটা তাকে জানিয়ে দেয়া। দান্তের মতে সৌন্দর্যের পূজা করে যারা, পূর্ণতা অর্জন করেছেন তিনি। নিজেকে জনসাধারণের কাছে সেইভাবে আত্মপ্রকাশ করলেন।
গতিয়ারের মতো দৃশ্যমান জগৎটিকে তিনি অস্বীকার করতে পারেননি। আমাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যারা প্রভাতের আগে জাগে না, জানে না যে তার কারণ হচ্ছে হয় তারা স্বপ্নহীন অবস্থায় সারা রাত মরার মতো ঘুমান, অথবা সারা রাতই তারা ভীতির আতঙ্ক মাঝে মাঝে আঁতকে ওঠেন, বিকৃত আনন্দে মুষড়ে থাকেন। এই সময় তাদের মাথার মধ্যে বাস্তবের চেয়ে অনেক বিপজ্জনক ভৌতিক যারা ঘুরে বেড়ায়, প্রবৃত্তিগুলি সারা রাত ধরে তৈরি করে কল্পনার মিনার। দিবাস্বপ্ন দেখার নেশা যাদের রয়েছে তাদেরই মন এইভাবে বিপর্যস্ত হয়ে ওঠে। সাদা আঙুলগুলি ধীরে ধীরে মশারির ভেতর দিয়ে নড়তে থাকে, ভয়ে আশঙ্কায় কাঁপতে থাকেন তারা। কিম্ভূত কিমাকার কালো কালো চেহারা ছায়াগুলি ঘরের এক কোণে গুঁড়ি দিয়ে ঢেকে চুপচাপ বসে অপেক্ষা করে। বাইরে তখন পাখির কাকলি জেগে ওঠে, মানুষ কাজকর্ম শুরু করে। পাহাড়ের গা বেয়ে মৃদু বাতাসের তরঙ্গে কার যেন ফোঁপানির শব্দ শোনা যায়। নিস্তব্ধ ঘরটির চারপাশে তারা ঘুরে বেড়ায়, যেন ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে দিতে তারা ভয় পাচ্ছে। তবু তাকে জাগতেই হবে। কর্মমুখর জগতে আর বেশিক্ষণ তাদের ঘুমিয়ে থাকাটা ভালো দেখায় না। ধীরে ধীরে চারপাশের কুয়াশা কেটে যায়, রাত্রির অন্ধকার কেটে গিয়ে জেগে ওঠে প্রকৃতির প্রাচীন ঢঙে। পৃথিবীটাকে আমরা চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, নিষ্প্রভ আয়নার বুকে জীবনের প্রতিবিম্ব ফুটে বেরোয়। নিভে যাওয়া বাতিগুলি যে জায়গায় আমরা রেখেছিলাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাদের পাশে অনাদরে খোলা অবস্থায় পড়ে রয়েছে বই। ঘুমিয়ে পড়ার আগে এই বই হয়তো তারা পড়ছিলেন। রাত্রির আসরে যে ফুলগুলি নিয়ে আমরা আনন্দ করেছিলাম সেই ফুলগুলি শুকিয়ে গিয়েছে। যে চিঠি আমরা পড়তে ভয় পাই অথবা অনেকবার পড়েছি সেটা হয়তো বিছানার ওপরে পড়ে রয়েছে। রাত্রির অবাস্তব ছায়ার মধ্যে থেকে আমাদের পরিচিত জগৎটি ধীরে ধীরে জেগে ওঠে। যেখান থেকে আমরা চলে এসেছিলাম আবার সেখান থেকেই শুরু করি। আবার আগের মতো গতানুগতিকভাবে দৈনন্দিন জীবন আমাদের যাপন করতে হবে। এই অনস্বীকার্য সত্যটা আমাদের সামনে এসে দাঁড়ায়, অথবা আমরা এই ভেবে চোখ খুলি যে নতুন একটি পৃথিবী নতুন আশা নিয়ে আমার কাছে প্রতিভাত হবে, অথবা আমাদের আনন্দের জন্যেই সেই পুরনো আশা আকাঙ্ক্ষাগুলি নতুন রঙে সাজিয়ে তুলবে নিজেদের। এরকম একটি জগৎই ডোরিয়ানের কাছে সত্য ছিল, অথবা জীবনে যা যা আমরা পেতে চাই তাদের মধ্যে ছিল একটি এবং এই নতুন অথচ মেজাজি অনুভূতির সন্ধান। তিনি এমন কয়েকটি চিন্তার আশ্রয় নিলেন যেগুলি তার কাছে একেবারে অপরিচিত ছিল। তিনি তা জানতেনও, কিন্তু তাদের প্রভাবের মধ্যে তিনি নিজেকে ছেড়ে দিয়েছিলেন। তারপরে কৌতূহল চরিতার্থ হওয়ার পরে তিনি সেগুলিকে চরম ঔদাসীন্যে ছুঁড়ে ফেলে দিতেন। মানসিক অবস্থার দিক থেকে এটাই ছিল তার মতো চরিত্রের মানুষের কাছে একমাত্র স্বাভাবিক জিনিস। অন্তত কিছু আধুনিক মনস্তত্ত্ববিদেরা সেই কথাই বলেন। একবার গুজব রটে গেল যে তিনি রোমান ক্যাথলিক প্রার্থনায় আসা যাওয়া করছেন। সত্যি কথা বলতে কি, রোমান ক্যাথলিক ধর্মীয় রীতিনীতিগুলি তাকে যথেষ্ট আকর্ষণ করেছিল। কেন? কারণ এখানকার ধর্মীয় অনুষ্ঠানগুলিতে প্রতিদিন যে আহুতি দেয়া হতো প্রাচীন যুগের সমস্ত নির্মম বলিদানের চেয়েও তা কঠোর। তাছাড়া এখানে যাতায়াত করার পেছনে আরও একটা উদ্দেশ্য তার ছিল। সেটাই হচ্ছে মানুষের জীবনের যে অনন্ত ট্র্যাজেডি প্রকাশ করার জন্য এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে তার বিন্দুমাত্র চিহ্ন নেই। এখানে গিয়ে তিনি মারমেলে বাঁধাই মেঝের উপরে হাঁটু মুড়ে বসে থাকতে ভালোবাসতেন পাদ্রীদের ক্রিয়াকলাপ লক্ষ্য করতে। ফুলের নকশা করা ইস্ত্রি করা ঢিলে জামা পরে পাদ্রী তার সাদা হাত নেড়ে নেড়ে মন্দিরের পর্দার পাশে ঘুরে বেড়ান। মাঝে মাঝে যিশুকে উদ্দেশ্য করে নিজের পাপের জন্যে নিজের বুকের উপরে তিনি আঘাত করেন। এসব দেখতে তিনি ভালোবাসতেন। গির্জা থেকে বেরিয়ে আসার সময় কখনো বা কালো পোশাক পরা মানুষদের অবাক হয়ে তিনি দেখতেন। কখনো কখনো ছায়াচ্ছন্ন জায়গায় তাদেরই পাশে বসে তাদের জীবনের অসংলগ্ন টুকরো টুকরো কাহিনী শুনতেন। কিন্তু কোনো বিশেষ নীতি অথবা রীতির পরিপোষক হয়ে নিজের বুদ্ধিবৃত্তিকে নষ্ট করার মতো ভুল তিনি করতেন না। নিজের বাড়িটিকে কিছুতেই তিনি দুদণ্ডের পান্থশালা বলে ভাবতে পারতেন না। অতি সাধারণ বস্তুকে আমাদের কাছে অদ্ভুতভাবে প্রকাশ করার পরমাশ্চর্য ক্ষমতা অতীন্দ্রিয়বাদদের রয়েছে। কিছুদিনের জন্য তিনি এর কবলে পড়েছিলেন। আবার কখনো কখনো বা ডারউইনের বস্তুতান্ত্রিক নীতির পরিপোষক হয়ে মানুষের চিন্তা আর উচ্ছ্বাসের মধ্যে একটা অপরূপ সামঞ্জস্য খুঁজে বার করার চেষ্টায় তিনি মশগুল হয়ে থাকতেন। তবু যে কথা আগেই বলেছি, কোনো বিশেষ নীতিকেরই কিন্তু বাস্তব জীবনের চেয়ে বড় করে দেখতে চাইতেন না। পরীক্ষা নিরীক্ষার বাইরে মানুষের সমস্ত ধীশক্তি যে কতটা মূল্যহীন তা তিনি বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। তিনি জানতেন আধ্যাত্মিক রহস্য উন্মোচনের ব্যাপারে আত্মার চেয়ে প্রবৃত্তির অবদান কম নেই।
আর সেই জন্যই তিনি সুগন্ধি জিনিসের প্রকৃতি আর গঠনের প্রক্রিয়া নিয়ে গবেষণা করতেন। এই গবেষণার ফলে তিনি বুঝতে পেরেছিলেন মনের এমন কোনো অনুভূতি নেই আত্মিক জীবনের অনুভূতির সঙ্গে যার অমিল রয়েছে। বুঝতে পেরেছিলেন বলেই তিনি তাদের আসল রূপটি খুঁজে বার করার চেষ্টা করতেন কেন বিশেষ একটি উপাদান আমাদের কাছে বিশেষ একটি ভাবের প্রতীক হয়ে দেখা দেয়। অন্য সময় নিজেকে তিনি গানের জলসার মধ্যে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিতেন। লম্বা জাফরি টানা ঘরের মধ্যে মাঝে মাঝে তিনি অদ্ভুত ধরনের কনসার্টের আয়োজন করতেন। এই ঘরের ভেতরে ছাদটির রং সোনালি, দেয়ালগুলি অলিভ সবুজ বার্নিশ করা। এখানে বসে উন্মত্ত ডিসপোসিরা ছোট ছোট তারের যন্ত্রে উদ্দাম ঝংকার তুলে গান করত। আবার কখনো বা সবুজ শাল জড়িয়ে গম্ভীর মেজাজের টিউনিশিয়ান গায়করা বিরাট বীণা যন্ত্রের কাছে কালে মোচড় দিয়ে গান গাইতেন। সেই সঙ্গে নিগ্রোরা দাঁতের দাঁত চিপে তামার ঢাকের ওপরে একটানা কাঠি পিটিয়ে যেত, আর ঘন লাল মাদুরের ওপরে হাঁটু মুড়ে বসে মাথার পাগড়ি বেঁধে রোগাটে ইরিমানরা পেতল অথবা সরকাঠির তৈরি লম্বা সানাই ফুঁকত। মনে হতো বিরাট ফনাওয়ালা সাপও যেন তাদের সেই গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। সেই অনার্য সঙ্গীতের রুক্ষ বিরতি আর কর্কশ অসঙ্গতি মাঝে মধ্যে মন বিরক্তিতে ভরিয়ে দিত। তখন স্কুবার্ট, চোপিন অথবা বিটোফেনের বিরাট সুরসঙ্গীতও তার কাছে নেহাত জল বলে মনে হতো। প্রাচীন অবলুপ্ত জাতির কবরখানা থেকে অথবা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে যেসব জাতির সম্পর্ক তখন একেবারে নিঃশেষ হয়ে যায়নি, তাদের কাছ থেকে অনেক অদ্ভুত অদ্ভুত বাদ্যযন্ত্র তিনি সংগ্রহ করেছিলেন। সেই যন্ত্রগুলিকে বাজাতে বেশ ভালো লাগতো তার। বায়রা নিগ্রো ইন্ডিয়ানদের অদ্ভুত বাদ্যযন্ত্র তিনি সংগ্রহ করেছিলেন। এই যন্ত্রটির দিকে চোখ মেলে তাকানো কোনো অধিকার ওদের মহিলাদের ছিল না। এমনকি রীতিমতো উপবাস এবং বিশুদ্ধ না হয়ে ওখানকার যুবকরাও ওই বাদ্যযন্ত্রটিকে স্পর্শ করতে পারত না। পেরুভিয়া থেকে তিনি সংগ্রহ করেছিলেন মাটির পাত্র, যেগুলি থেকে পাখির কর্কশ কণ্ঠের স্বর শোনা যেত। অথবা চিলিতে আলফন্সো মানুষের হাড় দিয়ে তৈরি যে ফুটোর সুর শুনেছিলেন, সেই ফুটো সংগ্রহ করেছিলেন তিনি। কুমড়োর খোলের মধ্যে ছোট ছোট নুড়ি বোঝাই করে সেই খোলগুলিকে তিনি রং মাখিয়ে দিয়েছিলেন। এগুলি ছাড়া আরও কত রকমের যে অদ্ভুত আর অপরিচিত ও অর্ধপরিচিত বাদ্যযন্ত্র তিনি সংগ্রহ করেছিলেন, তাদের একটি নিখুঁত তালিকা দেয়া প্রায় অসম্ভব। মেক্সিকো থেকে লম্বা ক্ল্যারিন, আমাজন থেকে কর্কশ তুরে, সাপের চামড়ায় মোড়া লম্বা সিলিন্ডারের মতো ঢাক ইত্যাদি ইত্যাদি। এই বাদ্যযন্ত্রগুলির অদ্ভুত চরিত্র তাকে মুগ্ধ করেছিল। এইসব দেখে তার কেমন যেন মনে হয়েছিল প্রকৃতির মতো আর্টের উদ্গতেও দৈত্যদানও রাক্ষস খক্ষস রয়েছে। তাদের স্বরও বেশ ভয়ঙ্কর। তবু কিছুদিনের মধ্যে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। সেই ক্লান্তি দূর করার জন্য তিনি ছুটে যেতেন অপেরাতে, কখনো একা, আবার কখনো বা লর্ড হেনরির সঙ্গে। তানহাউসারের নাটক দেখে কেমন যেন তন্ময় হয়ে যেতেন। সেই মহান নাটকের প্রস্তাবনায় নিজের জীবনের ট্র্যাজেডি দেখতে পেতেন। একবার তিনি রত্ন আহরণে মনোযোগী হলেন। ফ্রান্সের অ্যাডমিরাল অ্যানে দ্য ডায়রে যেমন তার পোশাকে 560টি রত্ন বসিয়েছিলেন, সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি একবার একটি নাচের পোশাক তৈরির কারখানায় হাজির হলেন। এই বাতিকটা তাকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল যে শেষ পর্যন্ত এটা থেকে মুক্তি পাননি তিনি। সারা দিন ধরে রত্নগুলিকে নানাভাবে তিনি সাজাতেন, গুছোতেন, খুলতেন, আবার বসাতেন। এগুলির মধ্যে ছিল অলিভ রঙের ক্রিসোবেরিল মণি, আলোর সামনে ধরলে এগুলি লাল হয়ে যায়; সিমোফেন, গোলাপ রঙা বা মদের মতো হলুদ রঙের পোখরাজ, লাল টকটকে দারুচিনি পাথর, কমলা আর বেগুনি রঙের স্পাইনেল। সেই সঙ্গে ছিল নীলকান্ত আর পদ্মরাগ মণি। সানস্টোনের রক্তিম আভা আর মুনস্টোনের মুক্তার মতো শ্বেত আভা অত্যন্ত ভালোবাসতেন তিনি। আমস্টারডাম থেকে বিরাট মাপের 3টি পান্না তিনি সংগ্রহ করেছিলেন। এই রত্নগুলির সম্পর্কে অদ্ভুত অদ্ভুত গল্পও তিনি আবিষ্কার করেছিলেন। অ্যালফেন্সোর ক্লেরিক্যালিস ডিসিপ্লিনাতে একটি সাপের উল্লেখ আছে। তার চোখের মণি দুটি সত্যিকারের মণি দিয়ে তৈরি। রং তার লালচে কমলা লেবুর মতো। ইমাথিয়া বিজয়ী আলেকজান্ডারের যে রোমান্টিক কাহিনী প্রচলিত রয়েছে, তাতে শোনা যায় জর্ডান উপত্যকায় এই ধরনের সাপ দেখা যায়। সত্যিকারের পাল্লা দিয়ে তাদের পিঠগুলি মোড়া। ফিলোস্ট্র্যাটাসের কাহিনী থেকে জানা যায় এক রকমের ড্রাগন রয়েছে যাদের মাথায় সত্যিকারের হিরে বসানো রয়েছে। সোনালি অস্কার আর লাল পোশাক দেখিয়ে এদের ঘুম পাড়িয়ে হত্যা করা হয়। প্রখ্যাত অপরসায়নবিদ পেরে দ্য বনিফেসের মতে ওই হিরে মানুষকে অদৃশ্য করে দেয়। আর ভারতে অকিক নামে যে একরকম কঠিন আর মূল্যবান পাথর পাওয়া যায়, তার সম্বন্ধে ভূয়সী প্রশংসা তিনি করেছেন। কর্নেলিয়াস নামে একরকম দামি পাথর রয়েছে যা মানুষের ক্রোধ নষ্ট করে আর ঘুমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
হাসিনথ সুরার মাদকতা নষ্ট করে পদ্মরাগ মণি। গার্নেট জাতীয় মণি দৈত্যদানবদের তাড়িয়ে দেয়। হাইড্রোপিকাসের ভয়ে বিবর্ণ হয়ে যায় চাঁদ। চাঁদের তিথি অনুযায়ী সেলেনাইট পাথরের বাড়া কমা চলে। মেলোসিস নামে এক রকমের পাথর রয়েছে। চোর খুঁজে বার করার দুষ্কর্মতা, যার অদ্ভুত, বাচ্চাদের রক্ত গায়ে লাগলে এর গুণ নষ্ট হয়ে যায়। সদ্য নিহত একটা কোলা ব্যাঙের মাথার খুলি থেকে লিওনার্ডাস ক্যামিলা একটা দামি পাথর বার করতে দেখেছিলেন। বিষের ক্রিয়া প্রতিহত করার ক্ষেত্রে এর শক্তি যথেষ্ট। আরব দেশের হরিণের বুকের ভেতরে এক জাতীয় পাথরের সন্ধান পাওয়া গেছে, যার স্পর্শেই প্লেগ সেরে যায়। আরব দেশের পাখির বাসায় এক রকমের পাথর রয়েছে ডেমোক্রিটাসের মতে, যা ধারণ করলে আগুন থেকে পোড়ার কোনো ভয় মানুষের থাকে না। রাজ্যাভিষেকের সময় সিলেনের রাজা বড় একটা রুবি হাতে পড়ে শহরের মধ্য দিয়ে ঘোড়ায় চেপে গিয়েছিলেন। ভন দি প্রিস্টের প্রাসাদের তোরণ দুটি ছিল সার্ডিয়ান পাথরের তৈরি। কোনো মানুষ যাতে বিষ নিয়ে ভেতরে আসতে না পারে সেই জন্য তাদের গায়ে শিংওয়ালা সাপের ছবি আঁকা রয়েছে। ঢালু ছাদ দিয়ে ঘেরা দেয়ালের ওপরে ঝুলত দুটো সোনার আপেল। তাদের গায়ে বসানো ছিল দুটো পদ্মরাগ মণি। এর ফলে দিনের বেলায় চকচক করত ষোলো, রাত্রিতে শোভা পেত নীলকান্ত মণি। এই মার্গারেট অফ অ্যামেকি নামে লজের একটি নামকরণ রোমান্টিক গ্রন্থে লেখা আছে যে রানীর অন্তঃপুরে ক্রোসিলাইট, করবাঙ্কলস প্রভৃতি যেসব মূল্যবান পাথর অথবা ধাতুর আয়না রয়েছে তাদের দিকে তাকিয়ে দেখলে পৃথিবীর সতী সাবিত্রীদেরও দেখতে পাওয়া যায়। জিপাংপুর অধিবাসীরা মৃতদের মুখের মধ্যে গোলাপি রঙের মুক্ত গুজে দেয়। মার্কো পোলো তা দেখেছেন। একটি ডুবুরি একটা সামুদ্রিক দৈত্যের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে একটা মুক্ত সংগ্রহ করে আনে। রাজা পেরোজোকে সেই মুক্ত চুরি হয়ে গেলে রাজা চোরকে হত্যা করে 7 দিন শোক করেন। প্রোকোপিয়ান্সের কাহিনী থেকে বোঝা যায় হুনেরা সেই মুক্ত ছিনিয়ে নেওয়ার জন্য রাজাকে ভুলিয়ে বিরাট একটা গর্তের সামনে নিয়ে আসে। ব্যাপারটা বুঝতে পেরে সেই মুক্তটাকে ছুঁড়ে ফেলে দেন। সেইটাকে খুঁজে বার করার জন্য সম্রাট আনাস্টেসিয়াস 500 সোনার মোহর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন, কিন্তু সেটি আর খুঁজে পাওয়া যায়নি। মালাবারের রাজাকে একজন ভেনিসবাসী একটা মুক্তোর মালা দেখিয়েছিলেন। সেই মালাতে 304টি মুক্তা ছিল। প্রতিটি মুক্তার দেবতা ছিল একটি রাজা। সেই সব দেবতাদের পূজা করতেন রাজা। ব্রাত্যর মতে ফ্রান্সের চতুর্দশ লুইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ষষ্ঠ আলেকজান্ডারের পুত্র ডিউক দ্য ভ্যালেন্টিনের ঘোড়ার পিঠ সোনার পাত দিয়ে মোড়া ছিল। তার মাথার টুপিতে গাঁথা ছিল দুয়ার রুবি। সেই রুবিগুলি থেকে আলো রোশনাই ফুটে বেরোত। ইংল্যান্ডের চার্লসের ঘোড়ার পাদানি থেকে 420টা হিরে ঝুলত। 30,000 মার্কস দামে দ্বিতীয় রিচার্ডের একটি কোট ছিল, তার চারধারে বসানো ছিল রুবি। রাজ্যাভিষেকের পূর্বে টাওয়ারে যাওয়ার পথে অষ্টম হেনরি যে সোনার ঝালর দেয়া অসংখ্য হিরে আর দামি দামি পাথরে চুমকি বসানো পোশাক পরেছিলেন সে কথা হলো সাহেব আমাদের জানিয়েছেন। প্রথম জেমসের প্রিয় পাত্রেরা কানে সোনার তারের সঙ্গে পাল্লা বসানো দুল পরতেন। দ্বিতীয় এডওয়ার্ড পিয়ার্স গ্যাভেস্টোনকে টকটকে লাল সোনার তৈরি কিছু যুদ্ধাস্ত্র দান করেছিলেন। সেই অস্ত্রগুলির গায়ে নীলকান্ত মণি বসানো। দ্বিতীয় হেনরি কবজি পর্যন্ত যে দস্তানা পরতেন তাতে বসানো থাকত দামি দামি পাথর। তার একটা বিশেষ রকমের দস্তানা ছিল, যার সঙ্গে গাঁথা ছিল 12টি রুবি আর 52টি বেশ দামি পাথর। বার্গেন্ডি বংশের শেষ ডিউক চার্লস দি ব্লাসের টুপিতে গাঁথা ছিল নাশপাতির গড়নের মুক্ত। তার মধ্যে বসানো ছিল অনেকগুলি নীলকান্ত মণি। সে যুগের জীবনযাত্রা কি অপরূপী না ছিল, কত প্রাচুর্য আর আড়ম্বরী না ছিল সে যুগে। এমনকি মৃতদের বিলাস বৈভবের কাহিনী পড়তেও ভালো লাগে। তারপরে তিনি সূচি শিল্পের দিকে ঝুঁকলেন। উত্তর ইউরোপ দেশগুলির ঠান্ডা ঘরের দেয়ালে যে সমস্ত প্রাচীর চিত্র আঁকা রয়েছে সেগুলি পর্যবেক্ষণ করার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। গুণী বলুন আর অপগুণী বলুন, তার চরিত্রের একটা অসামান্য বৈশিষ্ট্য এই ছিল যে কোনো কিছু ধরার সঙ্গে সঙ্গে সেটার একেবারে ভেতরে তিনি তলিয়ে যেতেন। সূচি শিল্পের মধ্যেও তিনি ঠিক তেমনিভাবেই ডুবে গেলেন। দেখলেন সেই অপরূপ প্রাচীরগুলিকে মহাকাল কিভাবেই না নষ্ট করে দিয়েছে। দেখে মনে মনে বেশ কষ্ট পেলেন তিনি। যে কোনো রকমেই হোক তিনি কালের হাত থেকে মুক্তি পেয়েছেন। গ্রীষ্মের পর গ্রীষ্ম আসছে, ড্যাফোডিল ফুলগুলি ফুটছে আর বারবার শুকিয়ে যাচ্ছে। রাত্রির বিভীষিকা বারবার তার ঘৃণ্য কাহিনীর পুনরাবৃত্তি করছে, কিন্তু তার কোনো পরিবর্তন নেই। কোনো শীতই তার মুখের আদল বিকৃত করতে পারেনি। স্নান করতে পারেনি তার ফুলের মতো দেহ লাবণ্যকে। বাস্তব জগতের সঙ্গে তার পার্থক্য কত! কোথায় তারা বিলীন হয়ে গিয়েছে? অ্যাথেনাকে খুশি করার জন্যে অপ্সরীরা নববসন্তের রঙে ছুপিয়ে যে বিখ্যাত পোশাকটি তৈরি করেছিল, যার জন্য দৈত্যদের সঙ্গে যুদ্ধ হয়েছিল দেবতাদের, সেই পোশাকটা আজ কোথায়? সেই বিরাট ফিকে লাল নৌকার পালটি কোথায়? রোমের কলোসিয়ামের নেরো
এই পালটিকে বিছিয়ে রেখেছিলেন। এর গায়ে আঁকা ছিল তারকাখচিত আকাশ, আর ছিল রথী অ্যাপোলোর ছবি। সোনালি লাগাম গলায় পরে ৬০টি ঘোড়া সেই রথ টানছিল। সূর্যের খাবার টেবিলে পাতা সেই অদ্ভুত রুমালগুলি তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এই টেবিলের ওপরে বিশ্বের সেরা রসালো খাবার পরিবেশন করা হতো। রাজা কিলপেরিকে সবাধারের ওপরে ৩০০ সোনার মৌমাছি বসানো যে আচ্ছাদনটি, সেইটাই বাজ কোথায়? এই অদ্ভুত পোশাক দেখে পটান্সের বিশপ ক্রুদ্ধ হয়েছিলেন। এর ওপরে আঁকা ছিল সিংহ, সাপ, ভাল্লুক, কুকুর, বাঘ, অরণ্য, ছোট ছোট পাহারা, শিকারী, এক কথায় চিত্রকর প্রকৃতির যা কিছু অনুকরণ করতে পারেন সেগুলির সব ছবি। আর সেই কোট, যে কোট অর্লিন্সের চার্লস একবার পরেছিলেন, যার হাতের ওপরে সুন্দর একটি গান লেখা ছিল। শুধু গানই নয়, তার স্বরগ্রামও। প্রতিটি স্বরগ্রাম লেখা ছিল সোনালি সুতো দিয়ে। প্রতিটি ছেদের মধ্যে গাঁথা ছিল ৪টি করে মুক্তা। রানী জোয়ান অফ বার্গেন্ডির ব্যবহারের জন্য রিমসে যে প্রাসাদটি তৈরি হয়েছিল, সেই প্রাসাদের একটি ঘরের কথা তিনি পড়লেন। সুতোয় বোনা ১৩২১টি টিয়া পাখি দিয়ে এই ঘরটি সাজানো ছিল। সাজানো ছিল রাজার অস্ত্রশস্ত্র দিয়ে। আর ছিল ২১টি প্রজাপতি, তাদের প্রতিটি ডানায় আঁকা ছিল রানীর হাত। এইসব নকশাগুলি আগাগোড়া সোনা দিয়ে তৈরি। ক্যাথরিন দ্য মেডিসির কালো ভেলভেটের একটি শোকসজ্জা ছিল, তার উপরে আঁকা ছিল অসংখ্য বাঁকা চাঁদ আর সূর্য। বুটিদার কাপড় দিয়ে তৈরি ছিল এর মশারি। সোনা আর রূপার জমির ওপরে লতা আর ফুলের মালা ছিল আঁকা। তাদের ধারে ধারে বসানো ছিল মুক্তার চিকন। রানীর রুচিমতো রূপোর ঝালরের ওপরে কালো ভেলভেটের সারি সারি পর্দার মধ্যে বিছানাটি পাতা ছিল। চতুর্দশ লুইয়ের ঘরে ১৫ ফুট উঁচু অনেকগুলি নারী মূর্তি ছিল। তাদের ওপরে ছিল সোনার কারুকার্য। পোল্যান্ডের রাজা সোবিয়েস্কির রাজকীয় শয্যাটি তৈরি হয়েছিল নীলকান্ত মণির নকশা দিয়ে। সঙ্গে সুতো দিয়ে লেখা ছিল কোরআনের বাণী। এর পাগুলো ছিল রূপার, পাদানিগুলি হিরে দিয়ে মোড়া। এটা নিয়ে আসা হয়েছিল তুর্কিদের শিবির থেকে। এর বিরাট মশারির ছাউনির নিচে মোহাম্মদের পতাকা ছিল আঁটা। এইভাবে পুরো একটি বছর ধরে তনুজ আর সূচিশিল্প নিয়ে তিনি অনেক গবেষণা করলেন। সংগ্রহ করলেন অনেক প্রাচীন স্মারক চিহ্ন। দিল্লির সূক্ষ্ম মসলিন থেকে ঢাকার সুচারু ফিনফিনে বস্ত্র, প্রতীচ্যে যার নাম ছিল বাতাস বসন এবং সন্ধ্যার শিশির, অদ্ভুত ছবি আঁকা ভয়ভার কাপড়, চিনি দেশের বেগলে পর্দা, সিসিলির বুটি, স্পেনের ভেলভেট, সবুজ সোনা জাপানি ব্যান্ড শিল্প আর চমৎকার পালকের পাখি। গির্জা সংক্রান্ত অন্যান্য অনেক বিষয়ের মতোই ধর্মীয় পোশাক সম্বন্ধেও তার বিশেষ একটা আগ্রহ জন্মেছিল। তার বাড়ির পশ্চিম দিকের গ্যালারিতে অনেকগুলি সিডার কাঠের বাক্স সারিবন্দীভাবে সাজানো ছিল। সেইখানে অনেক দুষ্প্রাপ্য আর সুন্দর প্রাচীন স্মারক চিহ্ন তিনি সংগ্রহ করে রেখেছিলেন। সত্যি কথা বলতে কি, ওগুলি ব্রাইড অফ ক্রয়েস্টের পোশাকের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু নয়। তার উপবাস বিদ্দিষ্ট শীর্ণ দেহ এবং স্বনির্বাচিত দুঃখ আর শুষ্ক যে দেহটিকে জর্জরিত করে ফেলেছিল, সেই দেহটিকে ঢেকে রাখার জন্যে কালো আর সাদায় মেশানো লাল রঙের পোশাক পরার প্রয়োজনীয়তা ছিল তার। শুধু তাই নয়, সেই পোশাকটি সূক্ষ্ম বস্ত্র দিয়ে তৈরি এবং হীরাবনি মুক্তা খচিত। পাদ্রীরা ধর্মীয় শোভাযাত্রার সময় যেরকম ফিকে লাল সিল্ক আর গোলাপি রঙের সোনার সুতো দিয়ে কাজ করা জমকালো ঢিলে জামা পরতেন, সেই জাতীয় কিছু পোশাকও সংগ্রহশালায় তার ছিল। সেই সব ঢিলে জামার ধারে ধারে ভার্জিনের জীবন থেকে নেয়া কিছু কিছু টুকরো ঘটনার ছবিও ছিল আঁকা। মাথার টুপিতে রঙিন সিল্ক দিয়ে আঁকা ভার্কিলের অভিষেকের ছবিটিও সুচারুরূপে আঁকা ছিল। ৫শ শতাব্দীর একটি ইতালিয়ান ভাস্কর্য এটি। আর একটি ওই জাতীয় জামার ধারে সবুজ ভেলভেটের আঁকা অ্যাকান্থাস পাত্রা কয়েকটি ছবিও ছিল। এইসব পাতার বিশদ নকশা আঁকা হয়েছিল রূপালী সুতা আর রঙিন ক্রিম টেল দিয়ে। লাল আর সোনালি সিল্কের সুতা দিয়ে ঢিলে জামাগুলি বোনা হয়েছিল। তাদের উপরে আঁকা ছিল অনেক সাধু সন্তের ছবি। তাদের মধ্যে একটি হচ্ছে সেন্ট সেবাস্টিনের প্যাশন এবং ক্রাইস্টের ক্রুসিফিকেশনের প্রতীক চিহ্ন হিসেবে তিনি যে ধর্মীয় পোশাকটি পরেছিলেন সেটি সবুজ রঙের সিল্ক দিয়ে তৈরি। তার সঙ্গে মেশানো ছিল নীল স্নিগ্ধ সোনার বটি, ঘিত রঙের দামাস্কাস সিল্ক আর সোনার জাজিম। সেই সঙ্গে ছিল সিংহ, ময়ূর এবং অন্যান্য প্রতীক চিহ্ন। এই সমস্ত এবং আরও অনেক অধুনা দুষ্প্রাপ্য রত্নগুলি তিনি যে সংগ্রহ করেছিলেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার নিজের মানসিক বিপর্যয় ভুলে যাওয়ার চেষ্টা। মাঝে মাঝে যে আতঙ্কটা তার পক্ষে সহ্য করা কষ্টকর হয়ে দাঁড়াতো, সেই আতঙ্ক থেকে তাকে সাময়িকভাবে মুক্তি দিত ওই রত্নগুলি। তালাবদ্ধ যে নির্জন ঘরটিতে তিনি তার শৈশব কাটিয়েছিলেন, সেই ঘরের দেয়ালে নিজের হাতে তিনি সেই ভয়ানক প্রতিকৃতিটাকে টাঙিয়ে রেখেছিলেন। তার জীবনের সত্যিকারের অধপতন পরিবর্তনশীল এই প্রতিকৃতিটির উপরেই প্রতিফলিত হবে। এরই সামনে তিনি সেই সোনালি পর্দাটা ঝুলিয়ে রেখেছিলেন। পরপর কয়েকটি সপ্তাহ তিনি ও ঘরে ঢুকতেন না।
না ঢোকার ফলেই তিনি তার সহজ আনন্দময় জীবনযাত্রায় ফিরে আসতেন। তারপর হঠাৎ একদিন রাত্রিতে তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে ব্লু গেট ফিল্ডের কাছাকাছি সেই সব ভয়ানক পাড়ায় গিয়ে ঢুকতেন। বিতাড়িত না হওয়া পর্যন্ত সেখানেই দিনের পর দিন কাটিয়ে দিতেন। ফিরে এসে তিনি সেই প্রতিকৃতিটির সামনে বসতেন। মাঝে মাঝে ছবিটিকে তিনি নিজের মতোই ঘৃণা করতেন। অন্য সময় ব্যক্তিত্বের গর্বে তার বুক ফুলে উঠত। পাপের অর্ধেক মোহই বোধ হয় এই গর্বে। যে বিকৃতি তাকে সহ্য করতে হতো, সেই বিকৃতির সমস্ত জ্বালা আর যন্ত্রণা যে ওই প্রতিকৃতিটাকে বয়ে বেড়াতে হচ্ছে, এই দেখে গোপনে আনন্দে তিনি হাসতেন। কয়েক বছর পরে ইংল্যান্ডের বাইরে বেশি দিন থাকাটা তিনি সহ্য করতে পারলেন না। ত্রোভিল আর আলজিয়ার্সে লর্ড হেনরির সঙ্গে যৌথভাবে তিনি ঘর ভাড়া নিয়েছিলেন। সেখানে তারা একসঙ্গে কয়েকবার শীতকালে বাস করেছিলেন। সেই দুটি বাড়ি তিনি ছেড়ে দিলেন। যে ছবিটি তারই জীবনের একটি অঙ্গ, তার কাছ থেকে দূরে সরে থাকতে ভালো লাগত না। তাছাড়া একটা কেমন ভয়ও জন্মেছিল তার মনে। যদিও দরজাটাকে সুরক্ষিত করার জন্যে তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দরজার গায়ে শক্ত মজবুত লোহার বেড়া দিয়েছিলেন। তবু তার ভয় হচ্ছিল কেউ যদি তার দীর্ঘ অনুপস্থিতিতে সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। কথা তিনি ভালোভাবেই জানতেন যে ঘরে ঢুকেও কেউ কিছু বুঝতে পারবে না। কথাটা সত্যি যে মুখের চেহারাটা কুৎসিত এবং কদাকার হওয়া সত্ত্বেও ছবিটার উপরে তার চেহারাটাই প্রতিফলিত হয়েছিল। কিন্তু ছবিটা দেখে কি বুঝবে তারা? কেউ তাকে এ নিয়ে বিরক্ত করার চেষ্টা করলে তিনি উপহাস করে তাদের উড়িয়ে দেবেন। তিনি এ ছবি আঁকেননি, সুতরাং সেটা কদাকার দেখালেই বা তার কি? তাছাড়া সত্যি কথাটা বললেও কি তারা তাকে বিশ্বাস করবে? তবু তিনি ভয় পেয়েছিলেন। নটিংহামশায়ারে তার নিজস্ব প্রাসাদে সমগোত্রীয় যুবকদের ভুরি ভোজনে আপ্যায়িত করতে করতে তিনি চুপ করে দাঁড়িয়ে যেতেন। তার জীবনযাত্রার সেই অহেতুক উজ্জ্বলতা অথবা আড়ম্বর দেখে সবাই যখন অবাক হয়ে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকত, ঠিক সেই সময় হয়তো তিনি অতিথিদের পরিত্যাগ করে তাড়াতাড়ি শহর ছেড়ে বেরিয়ে আসতেন। তার ভয় হতো হয়তোবা কেউ দরজার তালা ভেঙে সেই ঘরে ঢুকে ছবিটা নিয়ে চম্পট দিয়েছে। কেউ যদি ওটাকে চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে? এই চিন্তা করার সঙ্গে সঙ্গে তিনি ভয়ে হিম হয়ে যেতেন। তাহলে নিশ্চয়ই পৃথিবীর লোক তার জীবনের গোপন রহস্যটি জেনে যাবে। হয়তো তারা তাকে সন্দেহ করতে শুরুই করে দিয়েছে, কারণ তাকে অনেকেরই খুব ভালো লাগত। এই কথাটা সত্যি বলে ধরে নিলেও তাকে অবিশ্বাস করত এমন মানুষের সংখ্যাও কম ছিল না। তার জন্ম এবং সামাজিক প্রতিষ্ঠার দাবিতে যে ওয়েস্ট এন্ড ক্লাবে প্রবেশাধিকার পাওয়ার পূর্ণ অধিকার তার ছিল, সেখানে একবার প্রায় তিনি ধাক্কা খেয়েছিলেন। শোনা যায় একবার তার একটি বন্ধু ধূমপান করার জন্য তাকে নিয়ে চার্চিল ঘরে ঢোকেন। তাদের ঢুকতে দেখেই বারউইকের ডিউক এবং আরেকটি ভদ্রলোক হঠাৎ উঠে সেখান থেকে বেরিয়ে গেলেন। ব্যাপারটা তার চোখ এড়ায়নি। 25 বছর অতিক্রম করার পরে তার সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত কাহিনী চারপাশে ছড়িয়ে পড়ল। গুজব রটল হোয়াইট চ্যাপেলের মতো দূরে একটা ভাটিখানায় কতগুলি বিদেশি নাবিকের সঙ্গে মদ খেয়ে হুল্লোড় করতে তাকে দেখা গিয়েছে। গুজব রটল চোর ডাকাত আর মুদ্রা জালকারীদের সঙ্গে তার নাকি দোস্তি রয়েছে এবং তাদের ব্যবসার গোপন রহস্য কী তা তিনি জানেন। শহর থেকে দীর্ঘদিনের অনুপস্থিতি তার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল। যখন তিনি ফিরে আসতেন তখন তাকে নিয়ে চারপাশে বেশ কানাঘোষা চলত। দেখা হলে তারা একটা অবজ্ঞার দৃষ্টি দিয়ে আর চোখে তার দিকে তাকিয়ে তাকিয়ে যেত। ভাবখানা এই যে তার গোপন রহস্যটা তারা বার করবেই। অবশ্য এইসব ঔদ্ধত্য আর পরিকল্পিত উপহাসকে তিনি গ্রাহ্য করতেন না এবং অধিকাংশ লোকের মতে তার সহজ চালচলন, তার পরিচ্ছন্ন নিরপরাধ হাসি, তার অনবদ্য শাশ্বত যৌবন তার সমস্ত কুৎসার উপযুক্ত জবাব বলে মনে হতো। লোকের মুখে শোনা যেত যে যারা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারাও কিছুদিন তার সঙ্গে মেলামেশার পরে তাকে পরিত্যাগ করেছেন। যে সমস্ত মহিলারা তাকে পাগলের মতো পছন্দ করত এবং তার সঙ্গে নিবিড়ভাবে মেশার জন্যে কোনো সামাজিক কুৎসাকেই গ্রাহ্য করেনি এবং সমস্ত রীতিনীতি বিসর্জন দিতে দ্বিধা করেনি, কিছুদিন পরে ডোরিয়ান গ্রে তাদের ঘরে ঢুকলে তারাও আতঙ্ক কিংবা অপমানে বিবর্ণ হয়ে যেত। তবু এই চাপা কুৎসা অনেকের চোখে তার অদ্ভুত এবং বিপজ্জনক আকর্ষণটিকে বাড়িয়ে তুলেছিল। প্রচুর সম্পদ তার অর্থনৈতিক জীবনে কিছুটা নিশ্চয়তা এনেছিল। সমাজ, অন্তত যাকে আমরা সভ্য সমাজ বলি, যারা ধনী এবং সেই সঙ্গে অপরকে মুগ্ধ করার ক্ষমতা যাদের রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা শুনতে খুব বেশি একটা রাজি নয়। স্বভাবতেই সে মনে করে যে চালচলনটাই যে কোনো মানুষের কাছে তার নীতির চেয়ে অনেক বেশি মূল্যবান। তার মতে
মানুষের শ্রেষ্ঠ সম্ভ্রম তার একটা ভালো রাঁধুনি থাকার চেয়ে কম দামি। আর তাছাড়া মানুষকে খারাপ খানা আর খারাপ মদ খাওয়ানোর পরেও কাউকে সমাজে তিরস্কার করা যাবে না। ব্যাপারটা নিয়ে আলোচনা করার সময় লর্ড হেনরি একবার বলেছিলেন, অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও মানুষ যদি নিমন্ত্রিতদের গরম খাবার দিতে না পারেন, তাহলে তার দোষ তুলনা নয়। কারণ আর্টের নীতি আর সৎ সমাজের নীতি একই, অন্তত তাই হওয়া উচিত। এর প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে আদিকা। যা কিছু আমরা করি তার মধ্যে চাই নিখুঁত আয়োজনের মর্যাদা। সেই সঙ্গে চাই একটা অবাস্তব আবহাওয়া, কপটতা, সৌন্দর্য আর বুদ্ধি, যেগুলির দৌলতে রোমান্টিক নাটক আমাদের আনন্দ দেয়, এর মধ্যেও সেগুলি থাকা চাই। প্রবঞ্চনা কি এতই বিপজ্জনক? আমার মনে হয় তা নয়। আমাদের বহুমুখী ব্যক্তিত্বকে প্রকাশ করার এটা একটা আঙ্গিক মাত্র। অন্তত ডোরিয়ান গ্রের মতবাদ সেই রকমই, যারা মানুষের অহংবোধকে সহজ, সাধারণ, শাশ্বত এবং একই ধাতু দিয়ে গঠিত বলে মনে করে, তাদের সেই অগভীর মনস্তত্ত্বর কথা ভেবে তিনি অবাক হয়ে যেতেন। তার মনে হতো মানুষ নিজের মধ্যেই বহু জীবন যাপন করে, তার অনুভূতির সীমা নেই, তার চিন্তাধারা অদ্ভুত, তার উচ্ছ্বাস বাঁধনহারা, তার দেহ মৃতের বিপজ্জনক রুগ্ন জীবাণু দিয়ে গড়া। দেশের বিভিন্ন জনহীন শীতল ছবির গ্যালারিতে তিনি ঘুরে বেড়াতেন এবং তার ধমনীতে যেসব বংশের রক্ত প্রবাহিত ছিল, সেই সব বংশের বিরাট বিরাট প্রতিকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন। রানী এলিজাবেথ এবং রাজা জেমসের রাজত্বের স্মৃতিচারণ গ্রন্থে ফ্রান্সিস অসবর্ন ফিলিপ হার্বার্টের যে বিবরণ দিয়েছেন, সেই হার্বার্টের প্রতিকৃতি সেখানে রয়েছে। এই সুন্দর যুবক ফিলিপ হার্বার্টের জীবনে কি তিনি যাপন করছেন? কোনো বিষাক্ত জীবাণু কি তার দেহ থেকে দেহে সংক্রমিত হয়ে তার শরীরে এসে উপস্থিত হয়েছে? সোনার জল দিয়ে আঁকা আটো জামার উপরে আর হীরার বুটি দেয়া বর্ম পরে স্যার অ্যান্থনি সেরাস দাঁড়িয়ে রয়েছেন। সাদা আর কালো রঙের অস্ত্রশস্ত্রের স্তূপ তার পায়ের কাছে পড়ে রয়েছে। এই মানুষটি ভবিষ্যৎ বংশধরদের জন্য কি রেখে গিয়েছেন? নেপলসের ডিজোভানার প্রেমিক কি তার জন্য পাপ আর লজ্জা গিয়েছেন দিয়ে? এই মৃত ব্যক্তিটি সাহস করে যা চিন্তা করতে পারতেন না, তার নিজস্ব কাজগুলি কি তারই স্বপ্ন? এইখানে রংচড়া ক্যানভাসের ওপরে লেডি এলিজাবেথ দেবার জন্য জমকালো পোশাক আর মুক্তাখচিত কাঁচুলি পরে হাসছেন। তার ডান হাতে একটি ফুল, বাঁ হাতে দামাস্কাস গোলাপের বন্ধনী, পাশে একটি টেবিল। সেই টেবিলের ওপরে একটি ম্যান্ডোলিন এবং একটি আপেল, সবুজ ফিতে দিয়ে তৈরি করা কয়েকটি বড় বড় গোলাপ ফুল তার সূচলো জুতোর ওপরে সেলাই করা ছিল। তার জীবনের কথা তিনি জানতেন। তার প্রেমিকদের সম্পর্কে যে অদ্ভুত কাহিনী লোকের মুখে মুখে ঘুরে বেড়াতো, তাও তার অজানা ছিল না। এলিজাবেথের চঞ্চল মানসিকতার কিছুটা কি তিনি নিজেও পেয়েছেন? সেই অণ্ডাকৃতি ভারী ভারী চোখ দুটি গভীর কৌতুকের সঙ্গে তার দিকে তাকিয়ে রইল। জর্জ উইলুবির প্রতিকৃতির কথাই ধরা যাক। কি ভয়ঙ্কর দেখতে মানুষটি! চুলে তার পাউডারের প্রলেপ, মুখের ওপরে তার অদ্ভুত ধরনের দাগ, তার মুখের চেহারা কুঁড়ো, রং কালো, কামনায় ভরা, তার ঘৃণায় বঙ্কিম হয়ে উঠেছে। অষ্টাদশ শতাব্দীর মার্কিনী বলে তিনি পরিচিত ছিলেন। যৌবনে তিনি ছিলেন লর্ড ফেরার্সের দোস্ত। দ্বিতীয় লর্ড বেকেনহামের সম্বন্ধেই বা তিনি কি বলবেন? প্রিন্স রিজেন্টের উদ্দাম উচ্ছল দিনের বন্ধু ছিলেন তিনি। মিসেস ফিটজারবার্টের সঙ্গে যুবরাজের গোপনে যে বিবাহ হয়েছিল, তারই সাক্ষী ছিলেন তিনি। কি গর্বিত সুন্দর চেহারা তার, কি উদ্ধত তার ভঙ্গিমা! তার সেই উচ্ছ্বাসের কিছু অংশ কি তিনি ডোরিয়ানকে উইল করে দিয়ে গিয়েছেন? বিশ্বের লোকে তাকে দুষ্ট চরিত্রের বলে জানে। কার্লটন হাউসে তিনি রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন। তার পাশে কালো পোশাক পরা বিশীর্ণ চেহারার আরেকটি প্রতিকৃতি, এটা তার স্ত্রীর। তার রক্তের শিহরণও ডোরিয়ানের শিরায় প্রবাহিত হচ্ছে। কি অদ্ভুত! আর তার মায়ের ছবি? ভদ্রমহিলার মুখটি ছিল লেডি হ্যামিল্টনের মুখের মতো। তার কাছ থেকে কি পেয়েছেন তিনি, তা জানেন। তিনি পেয়েছেন দেহের সৌন্দর্য আর পেয়েছেন অপরের সৌন্দর্য উপভোগ করার তীব্র কামনা। ব্যাকাননটি পোশাক পরে তিনি যেন তাকে উপহাস করছেন। তার চুলে আঙুলের পাতা জড়ানো, ছবির রংটা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার অদ্ভুত চোখ দুটি তার পিছু পিছু এখনো ঘুরে বেড়াচ্ছে। তবু নিজের জাতের মতো সাহিত্যেও মানুষ তার পূর্বপুরুষদের সন্ধান পেত। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে সম্ভবত বেশি নৈকট্য অনুভব করতে সে, এবং নিশ্চয়ই তাদের প্রভাব যে তার ওপরে পড়ত সে কথা সে জানত। মাঝে মাঝে ডোরিয়ান গ্রের মনে হতো যে সমস্ত ইতিহাসটাই যেন তার জীবনের কার্যতালিকায় তিনি করতেন সেগুলির নয়, যা তিনি করবেন বলে মনে করতেন। যে সমস্ত অদ্ভুত এবং বিপজ্জনক অভিনেতারা পৃথিবীর রঙ্গমঞ্চে পাপকে এমন রমণীয় করে তুলেছে, অমঙ্গল করেছে সূক্ষ্মতম কারুকার্যের সামিল
যাকে ব্যাখ্যা করা সত্যি দুরূহ। তার মনে হতো তিনি যেন তাদের বেশ ভালোভাবেই চেনেন। তিনি ভাবতেন কোনো এক দুর্বোধ্য রহস্যের মাধ্যমে তার জীবন তাদের জীবনের সঙ্গে মিশে গেছে। অনবদ্য উপন্যাসের যে নায়ক তার জীবনের উপরে অতটা প্রভাব বিস্তার করেছিলেন, তিনি তার সেই অদ্ভুত খেয়ালের কথা জানতেন। উপন্যাসের ৭ম পরিচ্ছেদে তিনি বলেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে ফুলের মুকুট পরে তাইবেরিয়াসের মতো তিনি ক্যাপ্রিও বাগানে বসেছিলেন। বসে বসে এলিফ্যান্টিসের জঘন্য বইগুলি পড়ছিলেন। বামন আর ময়ূরের দল তার চারপাশে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছিল, আর বাঁশির সুরের রেশ সুগন্ধি ধূপের বক্রগতিকে উপহাস করছিল। তারপরে ক্যালিগুলার মতো আস্তাবলে সবুজ শার্ট পরা ডাকিদের আদর করে ভাগিয়ে দিলেন এবং হিরে বসানো জিম দিয়ে মোড়া ঘোড়াটার সঙ্গে হাতির দাঁতের তৈরি গামলায় তিনি ভোজন করলেন। মার্বেল পাথরে বাঁধানো সারি সারি আয়নার ধার দিয়ে ডোমিতিজেনের মতো লম্বা বারান্দার ভেতর দিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। ভোগের আয়োজনে জীবনের পাত্র উপচে পড়ার ফলে যার জীবনে বাঁচার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায়, সেই রকম মানুষের মতো নিজের দেহটাকে নষ্ট করার জন্যে শীর্ণ দুটো চোখ দিয়ে সেই সারিবদ্ধ আয়নাগুলির মধ্যে তিনি ছোড়া ছায়া খুঁজে বেড়াতে লাগলেন। পরিষ্কার পান্নার ভেতর দিয়ে সার্কাসের রক্তাভ ধ্বংসাবশেষের দিকে উঁকি দিয়ে দেখলেন। তারপরে সাদা খচ্চরবাহিত লাল মুক্তাখচিত পালকিতে চড়ে গ্রনেটের রাস্তার ওপর দিয়ে তিনি স্বর্ণমন্দিরের দিকে এগিয়ে গেলেন। ইউলোবেলাসের মতো নিজের মুখে তিনি রং দিয়ে ছাপিয়ে নিলেন। মহিলাদের মধ্যে বারবার অবিশ্বাস ছড়ালেন। কার্থেজ নিয়ে এসে সূর্যের সঙ্গে বিয়ে দিলেন। তারা কি করে দিলেন সে রহস্য আজও কেউ বুঝতে পারেনি। এই আজগুবি পরিচ্ছেদটি ডোরিয়েন বারবার পড়তেন। তার ঠিক পরের দুটি পরিচ্ছেদ তাকে যথেষ্ট আকর্ষণ করেছিল। পরিচ্ছেদ তো নয়, সূক্ষ্ম কারুকার্য করা জাজিমের মতো। তার উপরে নিপুণ চাতুর্যের সঙ্গে আঁকা ছিল কতগুলি ভীতিপ্রদ আর সেই সঙ্গে সুন্দর মূর্তি। সেই মূর্তিগুলিকে পাপ, রক্ত আর ক্লান্তি দানবীয় অথবা উন্মত্ত করে তুলেছিল। সেই মূর্তিগুলির চরিত্রগুলির বলাই ভালো। একটি হচ্ছে মিলানের ডিউক ফিলিপোর। তিনি তার স্ত্রীকে হত্যা করে তার ঠোঁটের ওপরে লাল রঙের বিষ মাখিয়ে রঙিন করে রেখেছিলেন। উদ্দেশ্য যে দেহটিকে তিনি আদর করতেন, সেই স্ত্রীর মৃত ঠোঁট দুটি চুম্বন করে তার প্রেমিক যেন মৃত্যুবরণ করেন। আরেকটি চরিত্র হচ্ছে ভেনিসবাসী পিঘাত্র বার্বিইনি। ইনি পরিচিত ছিলেন দ্বিতীয় পল নামে। দম্ভের বশবর্তী হয়ে তিনি ফরমোসাসের খেতাব গ্রহণ করতে চেয়েছিলেন। তার মুকুটের দাম ২,০০০ ফ্লোরিন। ওই মুকুটটি সংগৃহীত হয়েছিল ভয়ঙ্কর পাপের পথে। আর একটি চরিত্র হচ্ছে গি মারিয়া ভাইকেতি। জীবন্ত মানুষের পেছনে তিনি ডালকুত্তা ছেড়ে দিতেন। তার নিহত দেহটিকে তার প্রেমিকা বারবনিতা গোলাপ ফুলে ঢেকে দিয়েছিলেন। সাদা ঘোড়ার পিঠে বর্জিয়াকেও দেখা যাবে সেখানে। তার পাশে ঘোড়ার পিঠে চলেছেন ফ্যাট্রিসাইড। তার বড় ঢিলে জামাটি পেরোত্তর রক্তে ভেজা। আর রয়েছেন ফ্লোরেন্সের যুবক কার্ডিনেল আর্কবিশপ পিয়েত্রো রিয়েবিজো। ইনি হচ্ছেন চতুর্থ সিক্সটাসের পুত্র এবং প্রিয় পাত্র। তার সৌন্দর্য যেমন অপরূপ, লাম্পট্যও তেমনি সীমাহীন। সাদা এবং গাঢ় লাল সিল্কের তাঁবুতে আরাগনের লিওনোরাকে তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই তাঁবুতে ছিল অপ্সরীর দল, আর ছিল এক রকমের জীব, প্রাচীন গ্রিক কাহিনীতে যারা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া। গ্যানেমিড অথবা হাইলাসের মতো ভোডের সভায় উৎসর্গ করার জন্য একটি ছেলেকে তিনি সাজিয়েছিলেন। সেই সঙ্গে ছিলেন এভেলিন। মৃত্যুর দৃশ্য ছাড়া তার বিষাদকে নষ্ট করা যেত না। মানুষের যেমন লাল মদের দিকে ঝোঁক থাকে, তার তেমনি ঝোঁক ছিল লাল রঙের ওপরে। শয়তানের বাচ্চা বলে পরিচিত ছিলেন তিনি। আরও শোনা যায় নিজের আত্মার সদ্গতির জন্যে নিজের বাবাকে পাশা খেলায় তিনি হারিয়ে দিয়েছিলেন। সেই জন্যে ছিলেন গিয়ামবাতিস্তা সিবো। মানুষটি রসিকতা করে নিজের নাম নিয়েছিলেন ইনোসেন্ট বলে। তার অসার শিরার মধ্যে একজন জুইস ডাক্তার ৩টি ছেলের দেহের রক্ত ঢুকিয়ে দিয়েছিলেন। ইসো তার প্রেমিক এবং রামিনীর লর্ড সিগিসমন্ত মালাতেস্তাকেও দেখা যাবে সেখানে। দেবতার শত্রু হিসেবে রোমে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়। গলায় একখানা রুমাল বেঁধে তিনি পলিসেনাকে হত্যা করেছিলেন। পান্নার কাপে করে বিষ দিয়েছিলেন জিনেভ্রাকে এবং লজ্জাকর ভাবের আবেশে খ্রিস্টানদের পূজা করার জন্য একটি অখ্রিস্টান ধর্মমন্দির নির্মাণ করিয়েছিলেন। ষষ্ঠ চার্লসকেও সেখানে আপনারা খুঁজে পাবেন। তিনি তার ভাইয়ের স্ত্রীকে এমন উন্মত্তের মতো ভালোবাসতেন যে, তাই দেখে একজন কুষ্ঠরোগী তাকে সাবধান করে দিয়েছিলেন এই বলে যে উন্মাদ রোগে আক্রান্ত হওয়ার বেশি দেরি তার নেই। সেই চার্লস যখন সত্যি সত্যি পাগল হয়ে গেলেন, তখন তাকে সান্ত্বনা দিতে পারত একমাত্র সারালেন তাস। সেই তাসের ওপরে আঁকা থাকত প্রেম, মৃত্যু আর উন্মাদের ছবি। সেই সঙ্গে দেখতে পাওয়া যাবে ফিটফাট পোশাক পরা গৃহনেতা
ব্যাগলি নজির ছবি। মাথায় তার মণিমুক্তা খচিত টুপি, অ্যাকান্থাসের মতো কোঁকড়ানো চুলের স্তবক। তিনি সস্ত্রীক অ্যাস্টোরিয়াকে খুন করেছিলেন। সিমোনে তাকে হত্যা করেছিলেন তার চাকর সমেত। সিমোনেতে তার মৃত্যুকে এমন সহজভাবে গ্রহণ করেছিলেন যে পেরুগিয়ার মৃত্যুশয্যায় তাকে নির্লিপ্তভাবে শুয়ে থাকতে দেখে কেউ চোখের জল না ফেলে পারেনি। আজ যে আটালান্টা তাকে অভিশাপ দিয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত আশীর্বাদ করেছিলেন তাকে। এদের সকলেরই একটা ভয়ঙ্কর আকর্ষণ ছিল। রাতে ডোরিয়েন এদের ছবি দেখতেন। দিনের বেলায় এরা তার কল্পনাকে বিব্রত করে তুলত। রেনেসাঁর যুগে অদ্ভুত অদ্ভুত উপায়ে মানুষকে বিষ খাইয়ে মারা হতো। কোথাও শিরস্ত্রাণে বিষ মাখিয়ে, কোথাও জ্বলন্ত টর্চ বিষাক্ত করে, কোথাও নকশাকাটা দস্তানা, কোথাও মুক্তাখচিত পাখা দিয়ে। ডোরিয়ান গ্রে বিষাক্ত হয়েছিলেন বই পড়ে। এমন মুহূর্ত তার এসেছিল যখন নিছক সৌন্দর্য উপভোগের উপায় হিসেবেই অমঙ্গলকে তিনি গ্রহণ করতেন।